অংশটা জাস্ট শোনো। দেখো আমরা এখানের মধ্যে কি নিয়ে কথা বলতেছিলাম, ওয়েট করো একটু। এখানের মধ্যে কথা বলতেছিলাম হচ্ছে গিয়ে তোমার ইথানল কিভাবে তৈরি হয়, এটা আমরা আগেই পড়ে আসছি। আমরা জানি যদি অবাধ শোষণ হয়, অবাধ শোষণের ক্ষেত্রে ইথানল তৈরি হয়। আচ্ছা, এখন অবাধ শোষণের ক্ষেত্রে জাইমেজের মাধ্যমে ইথানল তৈরি হয়, কিন্তু এখানের মধ্যে ইথানলটা আসে হচ্ছে গ্লুকোজ থেকে। কিন্তু তোমার মানে তো গ্লুকোজ তো রেডিলি কোথাও পাওয়া যায় না, তো গ্লুকোজটা আগে তৈরি করে নিতে হবে। ওটার জন্য মেল্টেজ, একটা গ্লুকোজ তৈরি করার জন্য মেল্টেজ ইউজ করা হয়, মল্টোজ থেকে গ্লুকোজ আনা হয়, ওই গ্লুকোজটাকে জাইমেজের মাধ্যমে ইথানল করা হয়। এই জাইমেজটা পরীক্ষায় আসে। তারপরে এখানের মধ্যে আলুর মন্ড, ম্যাশ, এগুলো একটু রিডিং দিবা। ডায়াস্টেজ কি কাজ করতেছে, বড় স্টার্চটাকে ভাঙার জন্য ডায়াস্টেজ ইউজ করা হচ্ছে, মল্টেজ আনতেছে, এগুলো একটু দেখবা। তাহলে ডায়াস্টেজের কাজ, জাইমেজের কাজ, ম্যালটেজের কাজ দেখবা। নেক্সট, রেকটিফাইড স্পিরিট। ইথানলকে যখন পানির সাথে মিশাচ্ছ, এটাকে রেকটিফাইড স্পিরিট বলা হচ্ছে। রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে তোমার কত পার্সেন্ট ইথানল, এই যে পার্সেন্টেজটার কথা বলতে চাচ্ছিলাম, 95%-এর পাশাপাশি এই পার্সেন্টেজটাও মনে রাখা লাগবে। এই পার্সেন্টেজটা 1000 স্টার, এই পার্সেন্টেজটা 1000 স্টার। এরপর তোমাদের রেকটিফাইড স্পিরিটের থেকে বিশুদ্ধ জন্য, আচ্ছা ঠিক আছে, এখানে পার্সেন্টেজের পাশাপাশি একটা দেখো 78.1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। আমরা বলছিলাম যেখানেই আমরা ডিগ্রি সেলসিয়াস দেখবো ওখানে আমরা চারটা জিনিস লিখে রাখবো। বেনজিনেরটা আমার বা নেপথালিনেরটা 80, এটা আমার এখন মনে পড়তেছে না, মোস্ট প্রবাবলি 80। আর তিনটা জিনিস কি, মিথানল 65, তারপর ইথানল 78, আর রেকটিফাইড স্পিরিট 78.1, আবার 78.3ও পাবা। 3 কখন বলতেছে, তোমার পাতনের ক্ষেত্রে কথা বলতেছে, এটা একটু দেখে নিবা। আর শেষ, বেনজিন সহ পাতন, দুইটা পাতন প্রণালী একটু রিডিং দিবা। রেকটিফাইড স্পিরিট, বেনজিন সহ রিডিং, এগুলো থেকে কখনো পরীক্ষায় আসতে দেখিনি। হাইস্ট তোমার কোচিং এর পরীক্ষায় আসতে পারে, বাট মেইন পরীক্ষায় কখনো আসতে দেখিনি। যাক, অ্যালকোহলের শনাক্তকারী প্রক্রিয়া। অ্যালকোহল শনাক্ত করার জন্য তুমি চিন্তা করে দেখো কি কি করতে পারি। প্রথমত PCl5 এরটা কি আমরা পড়ছিলাম? PCl5 এরটা আমরা পড়ছিলাম। PCl5 দিলে কি হইতো, PCl3 তে ভাগ হয়ে যেত, Cl হতো, Cl হতো, HCl হতো, আর Cl হতো, POCl3 হইতো। আচ্ছা, এই যে PCl3 দিচ্ছ, তখন HCl হচ্ছে, NH3 দিলে NH4Cl হচ্ছে, সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি মূল কাজ। এখন তুমি চিন্তা করো, এই অ্যালকোহলের সোডিয়াম দিয়ে একটা টেস্ট, এটাও একটু করে রিডিং দিবা H2 তৈরি করে, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট টেস্ট না। মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখন মিথানলের ক্ষেত্রে তুমি কি করতেছো দেখো, মিথানলের সাথে কি দিয়ে রিয়েক্ট করতেছো, স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে রিয়েক্ট করতেছো। তো স্যালিসাইলিক অ্যাসিড দেওয়ার পরে তোমার রিয়েকশনটা কিরকম হচ্ছে, এখান থেকে কি চলে যাচ্ছে, এখান থেকে OH যাচ্ছে, ওখান থেকে H যাচ্ছে, আলটিমেটলি এখানের সঙ্গে লেগে যাচ্ছে বাকি পার্টটা, OCH3 লেগে যাচ্ছে। তাহলে এইটা যে জিনিসটা তৈরি হচ্ছে, ওটা আয়োডেক্স এর মতো গন্ধ দেয়। এটা রিডিং দিতে হবে, আয়োডেক্স এর মতো গন্ধ দেয়। ঠিক আছে, আপাতত এটা গেল। ইথানলের শনাক্তকরণ আয়োডেক্স সবগুলো কি আলাদা আলাদা জিনিস ভাইয়া? আলাদা। হ্যাঁ, হ্যালো। আয়োডেক্স কি জিনিস? আয়োডেক্স কি জিনিস আল্লাহ জানে, আয়োডিন রিলেটেড কিছু একটা হতে পারে, গন্ধ দেয়, এটা স্যালিসাইলিক। মলম 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 কিছু একটা, আমি জানি না কি জিনিস, আমি মুভ জাস্ট মুভ এইসব জিনিস আমি মুখস্থ করছিলাম। আমি রিয়াকশন গুলোর ব্যাপারে হালকা পাতলা কথা বলতে পারি, বাট ইন ডিটেলস দেখা গেলে এগুলো আয়োডেক্স কি বা উড স্পিরিট কি, প্রুফ স্পিরিট কি, এগুলো নিয়ে আসলে আমার ধারণা খুবই কম। ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণ কি আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষার ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে পড়ে, ইথানলটা আলাদা করে পড়ছিলাম কিনা মনে পড়ে কিনা দেখো তো। CH3 C ডাবল বন্ড O, এটা থাকতে হবে। তাহলে ইথানল কি এটাতে যেতে পারে? হ্যাঁ পারে। CH3। আচ্ছা, ইথানল বলতে লাগছিলাম মনে হয় ভাইয়া, ওটার জায়গা বলে ইথানল কিছু ভুলে হ্যাঁ ফেলছি। হ্যাঁ, একটু আগে আচ্ছা, বলছিলাম ইথানোয়িক যে অ্যাসিড বলতেছিল আয়োডোফর্মের ক্ষেত্রে। এটা আয়োডোফর্ম সমস্যা নাই, আয়োডোফর্ম এত বলা হবে তোমাদেরকে, আমরা যখন জুলজি পড়বো তখন আয়োডোফর্মের কথা আনবো। তো তুমি সমস্যা নেই, মনে রাখবা যে এগুলো ভুলতে দেওয়া হবে না আর কি। যাক, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া একসাথে নিয়ে আসা হয়েছে, এটা পুরোটা আমরা কথা বলে ফেলছি। রিডিং দিলে বুঝবা কি মূলক থাকা লাগে, পরীক্ষায় আসে। তারপর তোমার প্রোডাক্টটা কি তৈরি করে আমরা জানি। তারপরের প্রোডাক্টটা দেখো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পরীক্ষা। আমরা কি তিনটা চার্ট বানাইছিলাম এরকম, কার্বোক্যাটায়ন হচ্ছে 123, কার্বো অ্যানায়ন 321, অ্যালকোহল 321, এরকম একটা চার্ট বানাইছিলাম মনে পড়ে? এই 3 ডিগ্রিটা সবার আগে রিয়েক্ট করবে, তারপর 2 ডিগ্রিটা 5 থেকে 10 মিনিট টাইম নিবে, 1 ডিগ্রিটা কোনো রিয়েক্টই করবে না কক্ষ তাপমাত্রায়, এটাকে হালকা তাপ দেওয়া লাগবে, সাদা অধক্ষেপ তৈরি করবে। এগুলো নিয়ে আমরা কথা বলছি না, আরেকবার রিডিং দিয়ে দিবা। আর কি, লুকাস বিকারক। লুকাস বিকারক কি জিনিস, পরীক্ষায় HSC তেও আসবে, মেডিকেলেও আসবে, ZnCl2 আসবেই, মেডিকেলও আসবে, রিয়াতেও আসবে, Zn প্লাস HCl, এটা হচ্ছে লুকাস বিকারক আর কি। ইথার, ইথারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, অ্যালকোহল প্লাস ইথারের জেডেন
ZnCl প্লাস AG একটা পড়ছিলাম না, তাহলে ওটা কি? ZnHG একটা পড়ছিলাম, ZnHG প্লাস HCl। আচ্ছা ওইটাই এটা তুমি কি জানো, জিনিস? লুকাস মনে রাখো, লুকাসের ক্ষেত্রে HG টা থাকে না, ডিমেনশন কি না? লুকাসের ক্ষেত্রে HG টা থাকে না, অ্যামালগামটা থাকে না। আচ্ছা আচ্ছা, ইথার, ইথারের ক্ষেত্রে ROH আর OR, এই দুইটার এটা ক্ষেত্রে নাম কি ভাই, জিঙ্ক অ্যামালগাম? তুই কি তুই কি বলিস আমি কিছু শুনতে পাই না কেন? হ্যালো, কি বলতেছিস? এই যে এখানে জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে, এটা গেল। ইথারের ক্ষেত্রে একটা টেস্ট যদি মনে রাখতে হয়, ওই টেস্টটার কথা আমরা বলে দিছি, PCl3 এর সাথে এবং PCl5 এর সঙ্গে HCl ফর্ম করে একজন, আরেকজন HCl ফর্ম করে না। আচ্ছা এটা যদি মনে রাখো তাইলেই হলো। এরপরে হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমরা ইয়া নিয়ে কথা বলছিলাম, কোনটা আহ এটা sp3 হবে নাকি sp2 হবে, এটা আলাদা করে হিসাব করতে পারো বা মুখস্থ করতে পারো। মুখস্থর ক্ষেত্রে আমি যে জিনিসটা মাথায় রাখতে বলবো, যে সিঙ্গেল বন্ড আছে আর ও আর, সিঙ্গেল বন্ড থাকলে আমরা বেশিরভাগ সময় sp3 লিখে দিই। সিঙ্গেল বন্ড থাকলে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, সিঙ্গেল বন্ড থাকলে আর ও আর ইয়া লিখে দিই। এখন তুমি চিন্তা করো, এটা যদি sp3 হয় আর ডাবল বন্ড থাকলে sp2 লিখে দিই, ট্রিপল বন্ড থাকলে sp লিখে দিই, ঠিক আছে? হ্যাঁ, আপনি যে একটা দেখো বইয়ে হ্যালো, দেখাই দিছিলেন, ওইটা দিয়ে এগুলো হবে না? কোনটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওয়ে দিয়ে দিয়ে দেখাই দিছি, ওটা তো হবে। কিন্তু এটাতে তোমার পয়েন্টটা হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, তোমার দুই পাশে CH3 নিতে হবে, দুইটা CH3 বা কি নিতে হবে তুমি জানো না, ঠিক না? তো দুইটা নিতে হবে, এত হিসাব করে আসার থেকে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট থেকে মনে রাখো। আমরা তো অ্যালকিনের ক্ষেত্রে হিসাব করছিলাম, ডাবল বন্ড হলে sp2 হবে, ট্রিপল বন্ড হলে sp হবে, যেহেতু ওটা আমরা হিসাব করে ফেলছি, তো ওই কনসেপ্ট আমরা এখানে ইউজ করতেছি আর কি। হ্যাঁ তুমি ওই প্রসেসতেও আসতে পারো, সমস্যা নেই। এখন তুমি চিন্তা করো sp3 সংকরায়িত, sp3 এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হইতো? অ্যাঙ্গেল কি মুখস্থ করছো? অ্যাঙ্গেলটা কত হইতো? অ্যাঙ্গেল কত হইতো? 109.5। 109.5। তারপর তোমার ইয়া কত হইতো sp2 এর ক্ষেত্রে? তোমার অ্যাঙ্গেল কত হইতো? বাকিগুলো ইজি ছিল। 180। 180 হইতো, আচ্ছা, 120, 120 120, 120। হইতো। আমি শিওর না, আমি কিন্তু এমনি লিখলাম, আমি জাস্ট ভাগ করছি, তিন না ভাগ না, করছি। 120। তারপর sp এর ক্ষেত্রে 180 হইতো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে 109 হওয়ার কথা, কিন্তু এখানে কত দেখো তো, 110। একটু অ্যাঙ্গেল বেড়ে গেছে না? 109 এর প্রায় সমান, ঠিক আছে, 110 হয়ে যাচ্ছে। এই জন্য তুমি তুমি দেখবা 110 এটা কি বলতেছে, একটু রিয়েক্টটা দেখ। তারপর এখানের মধ্যে আমরা কোনটা পোলারিটি কতটুকু এটা নিয়ে হালকা কথা বলছি। পোলারিটিটা মনে রাখা লাগবে, আমরা জানি COC, আরেকটা কি COH, এটা হচ্ছে অ্যালকোহল, আর HOH এটা হচ্ছে পানি। এগুলোর ক্ষেত্রে দেখো এইচটা হচ্ছে গিয়ে তোমার 2.1, ওটা হচ্ছে গিয়ে তোমার কত জানি, ও মনে হয় 3 নাকি, না সরি, ও 2.5 মোস্ট প্রবাবলি, না ভুলে গেছি, ও কত দেখে নিবা। আলটিমেটলি তুমি দেখো এইচ আর ও এর মধ্যে পোলারিটি যা সৃষ্টি আছে এখানে লিখে থাকার কথা। এইচ আর ওএইচ এর মধ্যে, ও এর মধ্যে যে পোলারিটির সৃষ্টি হয়, এই ও আর সি এর মধ্যে সেম পোলারিটি সৃষ্টি হয় না, আরেকটু কম সৃষ্টি হয়। তাহলে তুমি বলতে পারো না এটা সবচাইতে বেশি পোলার, এটা আরেকটু কম পোলার, যেহেতু এক পাশে সি চলে আসছে, এটা দুই পাশে সি চলে আসছে, তার মানে ইথার সবচাইতে কম পোলার। এবং ইথারের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই এক্সিস বরাবর এরা সবগুলো ইলেকট্রন দিচ্ছে, এবং এই এক্সিস বরাবরই এদের টানটা থাকে। দ্যাটস ওয়াই এদেরকে তুমি আলাদা করতে পারো না, এজন্য বলা হয় ইথার পরমাণু সবচাইতে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে? ইথার এর মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা এরপরে আমরা দেখি, এরপরে নেক্সট যে জিনিসটা পড়বো, PCl5 গেল। ইথারের ক্ষেত্রে এতটুকু হচ্ছে 1 কোটি স্টার। নেক্সট যে অংশটার কথা বলবো, এই অংশটা তুমি চাইলে আহ পড়াটা বেটার, আমি বলবো পড়াটা বেটার, আর না পড়লেও বাদ দিতে পারো, সমস্যা নেই। এখন তোমরা একটা এই অংশটা, ডাইইথাইল ইথার সংরক্ষণ, মনে রাখবা ডাইইথাইল ইথার যেটা আমরা এটা পড়বো, আমরা যখন পড়বো তোমার জৈব এরকম কিছু একটা ডাইইথাইল ইথার, এরকম এই জিনিসগুলা সাধারণত খুব বেশি টক্সিক হয়, মানুষকে মেরে ফেলে। সো এই জিনিসগুলা তুমি চিন্তা করো, তুমি যখন আর ও আর বাতাসে ফেলে রাখবা, তখন এখানে আরেকটা ও ঢুকে যেতে পারে, তো ঢুকে গিয়ে আলটিমেটলি এটা ফর্ম করতে পারে। তো তুমি কিভাবে টেস্ট করবা যে আরেকটা ও ঢুকছে কি ঢুকে নাই? ওটার টেস্ট হলো হচ্ছে তোমার স্টার্চ দিয়ে টেস্ট। এখন মনে রাখবা, যদি এই ওটা থাকে, তাহলে স্টার্চটা পরবর্তীতে নীল রঙের জটিল দ্রবণ গঠন করবে। আমরা জানি স্টার্চের সঙ্গে যদি আমরা আয়োডিন করি, আয়োডিন দেই, আমরা আয়োডোফর্ম রিঅ্যাকশন করব, সমস্যা নেই। স্টার্চের সঙ্গে আয়োডিন দিয়ে আমরা টেস্ট করি রেডক্সটা কিভাবে হচ্ছে। তো রেডক্স মানে কি? অক্সিডেশন রিডাকশন। আমরা আয়োডোফর্ম যখন করব এগুলো আরো ক্লিয়ার হবে।
সো রেডক্সের ক্ষেত্রে অক্সিজেনটা কি হয়, বের হয়ে আসবে, রিডাকশন হচ্ছে। তো অক্সিজেন যদি বের হওয়ার মতো অক্সিজেন না থাকে তাহলে কি স্টার্চটা আয়োডিনের সঙ্গে রিয়েক্ট করবে? করবে না, তখন নীল রং হবে না। আর আমরা জানি, আমরা মোল্লা সল্টের যদি আগের যে অ্যাড গুলো ওগুলো যদি চেক করে দেখো, তোমার আয়োডিন যুক্ত লবণ যদি ভাতের সাথে মিশায় লেবু দাও, বেগুনি বেগুনি। বেগুনি হয়ে যায়। সো নীল বলতেছে এখানে বেগুনি আর কি, সেম কথা। সো হচ্ছে কি তুমি এই পারক্সাইডটা ও থাকার মাধ্যমে আমরা কিভাবে নীল হচ্ছে কিনা ওটার মাধ্যমে আমরা হিসাব করতেছি পারক্সাইড আছে কিনা। এরপর আমরা কিভাবে জারণ করব এটা একটু করে রিডিং দিয়ে দিবা। নেক্সট, উইলিয়ামসন ইথার বিশ্লেষণ, মেডিকেল 12-13, মেডিকেল 98-99, 1 কোটি স্টার, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। পুরাটা পড়া লাগবে, কিভাবে কি তৈরি হচ্ছে। আর ও এন এর সঙ্গে এন, মানে এটা আসলে কঠিন কোনো রিয়াকশন না, ব্যাপারটা হচ্ছে আমাদের খেয়াল থাকে না কি তৈরি হচ্ছে। দেখো এসিডের আমরা জানি অ্যালকোহল থেকে আসবে মূলত ইথারটা। তো অ্যালকোহলের এইচটা সরাতে হবে, সাথে কি আনতে হবে এখানের মধ্যে দিতে হবে তোমার হচ্ছে গিয়ে আর। তাহলে আমরা জানি এইচটাকে এক্স সরাই নিতে পারে, আরটা এখানে ঢুকে যেতে পারে, আর ও আর তৈরি হতে পারে। এই জিনিসটা তোমাদের ইয়ার পরীক্ষায়ও আসবে, এইচএসসি পরীক্ষায় আসবে। গ্রিগনার্ড বিকারক একটু আমরা পড়ে নিছি, গ্রিগনার্ড বিকারক যা পড়ছি ওই অতটুকু পড়লেই চলবে, বাকি সবগুলো মনে রাখবা যে তুমি যা জানো তার সঙ্গে অ্যাড করবা, ঠিক আছে। যদি এগুলোর মধ্যে না পড়ে, এগুলোর মধ্যে বাইরে থেকে গ্রিগনার্ড যা পড়ছি এর বাইরে কোনো কিছু পরীক্ষায় আসবে না। সো হেলোজিনেটেড ইথার এটা না পড়লেও চলবে। ডাইইথাইল ইথার প্রস্তুতি লাগবে না, ইথার শনাক্তকারী প্রক্রিয়া এটা একটু করে রিডিং দিবা। অ্যালকোহল উৎপন্ন করে, ঠিক আছে, এইটা কখনোই আসবে না। PCl5 সহ যে বিক্রিয়াটা এটাই সাধারণত পরীক্ষায় আসে, যে তোমার দুইটা কোনো HCl ফর্ম হয় না, এটাই পরীক্ষায় আসে, আর কোনোখানটা পরীক্ষায় আসে না। সো এটা মেইন পড়বা, বাকিগুলো রিডিং দিবা। মনে রাখবা PCl5টাই শুধুমাত্র পরীক্ষায় আসে। ওকে, ভাইয়া ক্লোরোইথেন, হ্যাঁ বলো বলো। ভাইয়া, স্থানীয় চেতনানাশক আর চেতনানাশক মানে লোকাল দুইটার মধ্যে অ্যানেস্থেসিয়া আর পার্থক্য হচ্ছে অ্যানেস্থেসিয়ার কি, মধ্যে তফাৎ কি? হ্যাঁ। হ্যাঁ, ক্লোরোফর্ম যখন তুমি দাও তোমার হোল বডি সেন্স চলে যায়, তুমি মোটামুটি একটা মুহূর্তের মতো জন্য মৃত্যুর কাছাকাছি চলে যাও, মানে হচ্ছে তোমার এই আশেপাশের জগৎ সম্পর্কে কোনো ধারণা থাকে না। কিন্তু ধরো তোমার হাতের মধ্যে সুই ফুটছে, কোন একটা কাটা ফুটছে, হাতের ওই আঙ্গুলটা থেকে তোমার কাঁটাটা বের করতে হবে, তাহলে তোমার স্থানীয় চেতনা যেটা করে তোমার হাতের মধ্যে ওটাকে লিমিটেড রাখে, পুরো বডিটাকে তোমার অজ্ঞান করে না। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। আহ, আচ্ছা, মানে ভাইয়া এটার স্প্রেডটা কম হয় আর কি? হ্যাঁ, স্প্রেডটা কম হয়। তোমার আচ্ছা। ক্লোরোমিথেন কোনটা, ক্লোরোইথেন কোনটা, ফ্লুথেন কোনটা, স্থানীয় চেতনানাশক কোনটা, হিমায়ক, সবকিছু বলা ভাইয়া হয়। ক্লোরোফর্ম পাওয়া যায়? ক্লোরোফর্ম পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যায়। কেন, কি করবি ক্লোরোফর্ম দিয়ে দোকানে? তুই? তো কি করবি আগে বল, আমি দেখাই দিলে তো ভাই সমস্যা। কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কি করবি, চুরি ডাকাতি? এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করবো। না, এক্সপেরিমেন্ট ক্লোরোফর্ম দিয়ে করতে গেলে মানে একদম আজীবনের জন্য চলে যাওয়ারও চান্স আছে। ক্লোরোফর্ম দিয়ে যাদেরকে কিডন্যাপ করা হয় বেশিরভাগ সময় দেখা যায়, বেশিরভাগ না, অ্যাক্সিডেন্টাল কেসে দেখা যায় হচ্ছে কি তাদের আর জ্ঞানই ফিরে না, মারা যায়। এই জন্য ক্লোরোফর্ম ইউজ বন্ধ করা হয়েছে। যাক, ক্লোরোফর্ম কোথায় পাওয়া যায়, যে কোনো ভাইয়া তেলা পোকা ইয়া করবো যে আমি। তাজ সাইন্টিফিকে পাবা মোস্ট প্রবাবলি, আন্দরকিল্লা তাজ সাইন্টিফিকে পাওয়ার কথা। 1.410 এগুলো একটু দেখে নিবা, এগুলো লাগবে না। আচ্ছা, এরপরে আমরা এমিনে চলে যাই। এমিন, আমরা এতক্ষণ পর্যন্ত সক্রিয়তা ক্রম 3টা পড়ছিলাম, এই 4টার থেকে পরীক্ষায় আসবে। একটা কি পড়ছিলাম, কার্বোক্যাটায়ন, কেউ একজন বলো আমাকে, আমি ভুলে গেছি, ভুলে জানি, আস্তাগফিরুল্লাহ। কেউ 1 2 একজন 3 1 2 3। কার্বোয়ানায়ন কি ছিল? 3 2 1 3 2 1, সক্রিয়তাটা উল্টা ছিল। অ্যালকোহল কত ছিল? আর 3 to 1। লাস্ট এখন যেটা পড়বা এমিন, এমিন কি লিখবা? 213। এবং এমিন যেহেতু 213 এক্সেপশনাল, এটা 10 to the power 10 স্টার লিখে রাখবা, ঠিক আছে। এটার বাইরেও আমরা আরো কিছু পাইলে এই চার্টের সঙ্গে অ্যাড করব। মোটামুটি আমরা এই চার্টটা ফিক্স রাখবো, যাতে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই চার্টের সঙ্গে আমরা অ্যাড করব নেক্সট যা যা পাচ্ছি। কিছু কি বলতেছিস? কিছু বললে মুখ কাছে না বলবি, আমি কিছু শুনি না। আচ্ছা, ক্ষারধর্মী হয়, এগুলা সব আউল ফাউল কথা, এগুলো পারা যাবে। আচ্ছা, এনিলিনের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মরফিন, টেট্রাসাইক্লিন, আচ্ছা, এগুলোতে আসতেছি। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সরি। আমরা এখন ইয়াটা একটু দেখে আসি, আমরা যেহেতু এসিড পড়ে আসছি, এসিড কয় ধরনের হতে পারে? 1 ডিগ্রি হতে পারে ওয়েট। এসিড কয় ধরনের হতে পারে? আমরা জানি HCOOH, এটাও একটা এসিড। আমরা জানি CH3COH, মানে হচ্ছে আমরা যত আর বাড়াচ্ছি, আমরা কই যাচ্ছি এটা, যত আর বাড়াচ্ছি তত আমরা একটা করে করে এসিড পাচ্ছি। এখন আমরা যে জিনিসটা দেখবো, কোথায় আমার বইটা, হ্যাঁ,
একটু ওয়েট করো তো, বারবার এখানে ওপেন হচ্ছে কেন? একটু ওয়েট করো। এই যে, তাহলে আমরা কি বলতে পারি HCOOH, তারপর CH3COOH, CH3CH2COOH? এখানের মধ্যে একটা জিনিস তোমাদের এই বইয়ে নাই, এই প্রশ্নটা তুমি অ্যাসিডের যে প্রশ্নটা, এটা তোমাদের বইটাতে পাবা, কি বলে কবির স্যারের বইটাতে পাবা মোস্ট প্রবাবলি। তো এখানের মধ্যে একটা হচ্ছে কি তোমার বিষয় পড়া লাগবে সি ডাবল বন্ড ও OH। তাহলে এখানের মধ্যে দেখো তো, আমরা জানি অক্সিজেন এখানে ইলেকট্রনটা টেনে নিতে পারে। অক্সিজেন যখন ইলেকট্রনটা টেনে নেয় তখন কি হয়, তুমি দেখো ইলেকট্রনটা টেনে নিছে, তাহলে এই ডাবল বন্ডটা ভেঙে গেছে না, এটা নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কার্বনটা তখন পজিটিভ হয়ে গেছে না, কার্বনটা এক্সট্রিমলি পজিটিভ হয়ে গেছে। কার্বন পজিটিভ হইলে নেক্সট কাজটা কি হবে, সে এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা টানতে শুরু করবে, আলটিমেটলি এখানে বন্ডটা হবে। তাহলে একটা বন্ড ভাঙতেছে, একটা বন্ড গঠন করতেছে, আবার তখন ইলেকট্রনটা এদিকে টেনে নিল, ইলেকট্রন টেনে নিলে সে নেগেটিভ হয়ে গেল। তারপর হচ্ছে কি ইলেকট্রন টেনে নেওয়ার পরে তোমরা দেখতেছো হচ্ছে কি হচ্ছে, এইখান থেকে ইলেকট্রনটা টেনে এখানে আনতেছে। তাহলে আমরা মোদ্দা কথা যে জিনিসটা পাচ্ছি, এখানের মধ্যে ইলেকট্রনটা ডাবল বন্ডটা মুভ করতেছে না, ডাবল বন্ডটা মুভ করতেছে। আমরা জানি ইলেকট্রনের মুভমেন্টকে আমরা বলি রেজোনেন্স। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে এসিডের ক্ষেত্রে রেজোনেন্স পাওয়া যায় কিনা, আনসার দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন এখান থেকে আমরা একটা পয়েন্ট দেখি যে কার্বনের পজিটিভিটি কিরকম, ওটার উপরই তোমার রিয়াকশনটা ডিপেন্ড করে। তাহলে এই কার্বনের পজিটিভিটি যখন তুমি কমায় দিবা, কার্বনের পজিটিভিটি যখন তুমি কমায় দিবা, আস্তে আস্তে এটা রিঅ্যাক্টিভিটি কমে যাবে না? দ্যাটস ওয়াই তুমি দেখবা সর্বপ্রথম যে কার্বনটা তোমার HCOOH, এটা হচ্ছে সবচাইতে পাওয়ারফুল অ্যাসিড এবং এটার পিএইচ দেখবা অনেক বেশি, 4 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। না 4 না, কত আমি ভুলে গেছি, 4 মনে হয় এটা 4 ফর্মিক অ্যাসিড না ভাইয়া? হ্যাঁ ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এখন তোমাদের যে জিনিসটা পড়া লাগে যে এখানের মধ্যে সব কোনটা পাওয়ারফুল, এটা পড়ার পরে তোমার যে জিনিসটা পড়া লাগে এগুলোর কে এট লিস্ট 2-3টা পড়া লাগে, ফর্মিক অ্যাসিড, তারপর হচ্ছে এসিটিক অ্যাসিড, এগুলো কে পড়া লাগে, পিএইচ পড়া লাগে। এখন কথা হচ্ছে কে এটা মুখস্থ করা খুবই টাফ, খুবই টাফ আমি জানি। তো এখন আমরা একটা প্রসেস শিখে নিই যেটার মাধ্যমে আমরা কে পিএইচ দুইটা একসাথে করে ফেলতে পারবো। কিভাবে, তুমি চিন্তা করো, পিএইচ যেটা দেওয়া আছে, লাইক ধরো আমরা 4 পয়েন্ট সামথিং ধরলাম, সামথিংটা মুখস্থ করবা, 4 ধরলাম, তাহলে দেখবা কে এটা সবসময় হয় এটার থেকে এক বেশি। লাইক তুমি কে এটা পাবা এরকম সামথিং ইনটু 10⁻⁻5। লাইক সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ধরো, সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে কি পিএইচটা 3 বলতেছে, এবং তুমি দেখবা কে এটা বলতেছে সামথিং ইনটু 10⁻⁻4। এখন তুমি বলতে পারো ভাইয়া সামথিংটা কিভাবে মনে রাখবো? তোমার যদি অপশনের মধ্যে দেখো, অপশনের মধ্যে দেখো, ধরো সবকিছু ভুলে গেছো, সাধারণত অপশনের মধ্যে থাকে হচ্ছে 10⁻⁻4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। কখনো এই সামথিং দশমিকটা কখনো পেঁচাইয়ে দিবে না, ইনশাল্লাহ এরকম কখনো পেঁচাইয়ে দিবে না। সো আমরা যদি অপশনটা খেয়াল করি 10⁻⁻ কি আছে, আর আমাদের যদি পিএইচটা মাথায় থাকে, আমরা কি এটা থেকে কে বের করে ফেলতে পারবো না? পারবো আশা করি। এই এই টেকনিকটা আমি ইয়াতেও দেখা দিব, আমার ট্রিক্স হিসেবে থাকবে, তোমরা যদি এটা ভুলে যাও পরবর্তীতে আবার দেখে নিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে মুখস্থ না করে, বিশেষ করে ডিউতে এই টেকনিকগুলো খুব বেশি কাজে আসে। ডিউতে ক্ষেত্রে তোমার এত কঠিন কঠিন জিনিসগুলো আসে, তুমি আসলে হিসাব করার সময়ও পাবা না। তখন হচ্ছে কি দেখা যায় হচ্ছে কি অপশন বাদ দেওয়াটাই হচ্ছে কি ডিউর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে অপশন কয়টা বাদ দেওয়া যাচ্ছে এবং বাদ দেওয়ার পরে পরীক্ষায় কিভাবে আনসার করা যাচ্ছে, এগুলা শিখাবো। ভাইয়া যদি রিটেন আসে তাহলে? রিটেনটা আমাদের সময় ছিল না তো, রিটেনের ক্ষেত্রে আমার কোনো আইডিয়া নেই। রিটেনের জন্য বেসিক থেকে পারা লাগে, ওটাও পারবা ইনশাআল্লাহ। যে এমসিকিউ তে ভালো পারে, এমসিকিউ ভালো পারে মানে হচ্ছে সে তার রিটেনের বেসিক ভালো। মনে রাখবা কেউ মুখস্থ করে ডিও তে ভালো করতে পারবে না, এতটুকু ফর শিওর। ডিও তে ভালো করতে হলে তোমার বেসিক ভালো থাকা লাগবেই। আচ্ছা, এখানে পিএইচ পিকেবি এর মানটাও একটু দেখবা। গেল এখানের ক্ষেত্রে দেখো তো আমি কি বলছি ওটা খাটে কিনা। কেবি এর ক্ষেত্রে, পিকেবি এর ক্ষেত্রে দেখো তো 9 চলে গেছে, এজন্য এখানে 10⁻⁻10 মিলতেছে। আচ্ছা, আর কিছু কি এখান থেকে পড়া লাগবে? আচ্ছা, 9 টু দি 10⁻⁻10, ঠিক আছে গেল। ক্রমটা পড়লাম, এটা বললাম গেল। এই দেখো সবগুলা পিকেবি এর সেম কেন, 4 এখানে 10⁻⁻5, এখানে 10⁻⁻4, এটা 3, এখানে 4, এটা 3। আচ্ছা গেল। এখন দশমিকের পরে কি আছে, এটা যদি কমন কিছু আসে, দুইটাই যদি 10⁻4 থাকে, তখন দশমিকের পরের বিষয়টা খেয়াল রাখা লাগবে। আপাতত বাকি পার্টটুকু এভাবে মনে রাখতে পারো। মনে রাখবা এত ডিটেলসে এত ভালো ভালো জিনিস থাকতে এমিনের পিকেবি তে কখনো যাবে না।
এত সুন্দর সুন্দর জিনিস থাকবে। সো হচ্ছে কি এগুলোর কনসেপ্ট একটা রেডি করে রাখাই ভালো, ইন কেস চলে আসলে যাতে পারা যায়। এখন এলিফেটিক এমিন, এরোমেটিক এমিন, বিষম চাক্রিক এমিন, এগুলো একটু করে দেখে নিবা। পাইরোল রিং এগুলো একটু দেখে নিবা। এগুলো ডিএনএ এর ক্ষেত্রে কি করে এগুলো একটু দেখে নিলে চলো। এখন প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন, এগুলার ক্ষেত্রে তোমার একটা পরীক্ষা আছে। সাধারণ প্রস্তুত প্রণালী তোমরা জানো এটা নিয়ে। আর তো এই আরসিএল যেরকম ছিল মনে আছে, আর সরি CH4 থেকে আমরা সিএল যেভাবে যোগ করতেছিলাম, CH3Cl, তারপর CH2Cl2, এই জিনিসটা এখানে করতেছে, ঠিক আছে? এটা একটু দেখলেই বুঝবা। প্রথমে একটা ছিল, তারপর দুইটা CH3 হয়েছে, প্রথমে RNH2 বানাইছে, তারপর এখানে এইচটাকে সরাই আরেকটা আর লাগাইছে, তারপর আরেকটা আর লাগাইছে, লাস্টে হচ্ছে কি একটা আয়নে চলে গেছে সরাসরি। 4 নম্বর টারশিয়ারি যেটা, ওটা একটু দেখে নিবা। এগুলো জাস্ট রিডিং এর ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো ক্যাটালিস্টও নাই যে তোমার পড়া লাগবে। আচ্ছা, এক প্রস্তুতি, এমিনের প্রস্তুতি পরীক্ষায় আসে 1000 স্টার। এমিনের প্রস্তুতি পরীক্ষায় আসবে। এখন তুমি আমাকে বলো, আমরা সব সময় আজান দিচ্ছে, আজান শেষে এটা শুরু করতেছি, আজান শেষে শুরু করতেছি, একটু ওয়েট করো।